সো ইলেকট্রিক ফিল্ড পড়তে হইলে আমাদেরকে সবার আগে বুঝতে হবে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কি। হ্যাঁ, আচ্ছা লেখা কি ক্লিয়ারলি বোঝা যায় এটা একটু আগে জেনে নিই। কি ভাইয়া? আচ্ছা ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা নিয়ে আমাদের একটু বুঝতে হবে। সো তোমরা কি বলতে পারবে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কি শর্ট করে, বা তোমরা কি বুঝছো এটা নিয়ে? একটা নন কন্টাক্ট ফোর্স। নন কন্ট্যাক্ট ফোর্স, তাহলে গ্র্যাভিটিও তো একটা নন কন্ট্যাক্ট ফোর্স, তাহলে গ্র্যাভিটি আর ইলেকট্রোস্ট্যাটিকের মধ্যে ডিফারেন্স কি, তাই না? ইলেকট্রোস্ট্যাটিক চার্জ পার্টিকেলস এর রাইট, চার্জ পার্টিকেল কি এটাই। হবে? সো গ্র্যাভিটিতে আসলে চার্জ পার্টিকেল লাগে না, ওখানে অন্য কিছু লাগে। বাট ইলেকট্রোস্ট্যাটিকে হচ্ছে চার্জ পার্টিকেল লাগে। সো এখানে একটা এক্সাম্পল দেখানো হচ্ছে যেখানে এটা একটা পজিটিভ পার্টিকেল, এটা একটা পজিটিভ পার্টিকেল, এবং বলা হচ্ছে যে ধরো এটার চার্জ Q1, ঠিক আছে, আর এটার চার্জ Q2। এখন দুইটা চার্জ হচ্ছে দুইটাই পজিটিভ, তাহলে এরা তো আসলে রিপেল করবে, তাই না? হ্যাঁ। রিপেল করবে, এবং ওদের মধ্যে গ্যাপটাকে আর দিয়ে বোঝানো হচ্ছে। এই আরটাকে রেডিয়াস ভাবতে মানে ভাবতে পারো ভুলে, বাট এটাকে আরটা আসলে ডিস্টেন্সের জন্যই আর হয়। এটা আমি আসলে জানি না কার আইডিয়া ছিল যে ডিস্টেন্সকে আর দিয়ে লেখা, বাট আমি এই ডিস্টেন্সকে আর রেডিয়াস আর কে রেডিয়াস বলে ফেলাই, বাট আসলে এটা রেডিয়াস না। জাস্ট এইটার সেন্টার থেকে, এই চার্জের সেন্টার থেকে এই সেকেন্ড চার্জের সেন্টার পর্যন্ত গ্যাপটাকে বা ডিস্টেন্সটাকে আর বলা হয়। আম, এখন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। সো চার্জ তো Q1 Q2 বলে দিছে, তাই না? অ্যান্ড হোয়াট ইফ একটার চার্জ আরেকটার থেকে বড় হয়, ঠিক আছে? ধরো এটার চার্জটা একটু বড়, ধরো Q1, হ্যাঁ, আর এটার চার্জ ধরো ছোট একটু Q2। তোমাদের কি মনে হয় রিপালশন দিলে কে রিপালশনটা বেশি পাবে? ও কি বেশি ফোর্স এক্সপিরিয়েন্স করবে এদিকে, নাকি নাকি এইটা বেশি ফোর্স এক্সপিরিয়েন্স করবে এদিকে, বলতে কিউ পারবা? টু ভাইয়া, এটা হ্যাঁ কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো এটা বলো। ম্যাথের উপর ডিপেন্ড করবে না? যদি ম্যাথটা ছোট আমি ধরো হয়। দুজনের ম্যাথ সেম বলে দিলাম তোমাকে, ও, দুজনের ম্যাথ ধরো সেম বাট জাস্ট চার্জ ডিফারেন্ট। সো লেফটেরটার চার্জ ক্যাপিটাল Q2, সো এটা একটু চার্জ একটু বড়, আর এটারটা ছোট চার্জ, সো এটা একটু ছোট চার্জ। সো তাহলে কিউ টু। দুইজনই দুইজনকে রিপাল করবে। তা এখন প্রশ্নটা হচ্ছে কি যে কে আসলে এই রিপালসিভ ফোর্সটা, কে বেশি ফোর্স এক্সপিরিয়েন্স করবে আর কে কম ফোর্স এক্সপিরিয়েন্স করবে? কোনো আইডিয়া? রাইটেরটা। বাম রাইট সাইডে। এরটা। ওয়েট, বাম ডান, একজন বলছে লেফট আরেকটা রাইট, তোমরা দুইজন কিন্তু হ্যাঁ। দুইটাই বলতেছো, বুঝতে পারছো? ভাইয়া, নাফিসা বলছে কিউ টু লেফটেরটা, আর বেশি ফোর্স নাভিদ কি দিতেছে না? সরি সরি আগে একটু বলো। কিউ টু বেশি ফোর্স দিতেছে। ইউটিউব বেশি ফোর্স দিতেছে, তাহলে তুমি এই জন্য বলতেছো যে এইটা বেশি ফোর্স এক্সপিরিয়েন্স করবে, তাই? হ্যাঁ। আচ্ছা, আর নাভিদ বলতেছো যে এইটা বেশি ফোর্স এক্সপিরিয়েন্স না করবে। না, আমি আমি রাইট বলছি, ও রাইট। ও আচ্ছা আচ্ছা, দুইজনই তাহলে রাইটেরটা। রাইট বলতেছো। আমি ভুল করে বাম বলছি, সরি আচ্ছা ভাইয়া। আচ্ছা, না ঠিক আছে, দুইজনই তাহলে এটাই বলতেছো যে স্টুপিড। দুইজনই বলতেছো যে এই ফোর্সটার সাইজে বড় হবে, তাই তো? আর এই ফোর্সের সাইজে একটু মানে ছোট হবে, তাই তো? হ্যাঁ, দুইটা ইকুয়াল, কিউ টু মানে বেশি। দুইটা ইকুয়াল, দুইটা ইকুয়াল হবে, ঠিক আছে। চার্জ তো ডিফারেন্ট। হ্যাঁ আমি জানি চার্জ ডিফারেন্ট, বাট ওদের রিপালসিভ ফোর্স ইকুয়াল, এটাই আমি, এটাই একটা বড় একটা কনফিউশন যেটা অনেকের ক্লিয়ার থাকে না। সো অনেকে হচ্ছে মনে করে এটা, এটা যত আগে থেকে এটা ক্লিয়ার হবে তোমাদের, এটা তত তোমাদের জন্য ইলেকট্রিক ফিল্ড বোঝা ইজিয়ার। সেই জন্য আমি এটা ডাইরেক্ট আগেই বলে দিলাম। সো দুইটা ফোর্স ইকুয়াল, আমি জানি এটা, মানে এটা ইমাজিন করতে একটু আজব লাগতেছে, বাট অ্যাকচুয়ালি দুইটা ইকুয়াল হবে। ম্যাথ কারণটা কি? ইকুয়াল টু। কারণটা হচ্ছে নিউটনস থার্ড ল, ঠিক আছে, নিউটনস থার্ড ল। সো ব্যাপার হচ্ছে যে এই 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 চার্জটা এটাকে যত, যে ফোর্স দিয়ে ধাক্কা দিবে এদিকে, নিউটনস থার্ড অনুযায়ী এই চার্জটাও ওইটাকে এক্স্যাক্টলি এই সেম ফোর্স দিয়েই উল্টা দিকে ধাক্কা দিবে, বুঝতে পারছো? আমি জানি যে ওদের চার্জ ডিফারেন্ট, সো এটা হয়তো মনে কিন্তু হতে পারে যে তোমরা so এটার প্রবলেমটা কি আমি একটু বলি। প্রবলেমটা হচ্ছে যে আমরা মনে করতে চাই যে ফোর্সটা আসলে চার্জের উপর, মানে ফোর্সটা আসলে একজনের চার্জের উপর ডিপেন্ডেন্ট, বুঝতে পারছো? বাট এটা আসলে এমন ভাবে কাজ করে না, ঠিক আছে? সো আমাদের হয়তো, মানে হ্যাঁ তোমরা হয়তো এমনি চিন্তা করতেছো যে আহ, ওর চার্জ বেশি তাইলে ও আরেকজনকে বেশি ফোর্স দিয়ে ধাক্কা দিবে, তাই না? হ্যাঁ আবার এটার চার্জ কম তাইলে ও এইটাকে কম ফোর্স দিয়ে ধাক্কা দিবে, এটাই হয়তো আমরা ভাবতেছি, বাট আসলে ফোর্সটা আসলে একজনের উপরে ডিপেন্ড করে না। কারণ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স
আমি যদি এখানে দুইটা চার্জ না নিয়ে একটা চার্জ নিতাম, তাহলে ও কি কোনো ফোর্স এক্সপিরিয়েন্স করতো, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স? না। না, তার মানে একটা চার্জের ফোর্স কি তার নিজের, মানে একটা চার্জ কি ফোর্স এক্সপিরিয়েন্স করবে সেটা তার নিজের চার্জের উপর ডিপেন্ড, করে না। মানে শুধু তার নিজের চার্জের উপরে না, সেটা হচ্ছে নিজের চার্জের উপরে প্লাস আরেকটা যদি চার্জ থাকে ওটার চার্জের উপরেও ডিপেন্ড করবে, এবং এটা একসাথে ডিপেন্ড করবে। এবং এটার যে ফর্মুলাটা, আমি ডিরেক্ট আচ্ছা। ফর্মুলাতেই চলে যাই, ফর্মুলাটা হচ্ছে এমন দেখতে, এবং এখানে যদি প্রপোর্শনাল সাইনটা সরায় দাও তাহলে এটা কনস্ট্যান্ট আসে। এখানে বলা হচ্ছে যে যদি দুইজনের চার্জে তুমি যত বেশি নিবা ওই রিপালসিভ ফোর্সটা ততটা বেশি হবে, বাট বুঝতে হবে, এটা ক্লিয়ার থাকতে হবে আমাদের, যে দুইজনই আসলে সেম ম্যাগনিটিউডের ফোর্সই পাবে, বাট উল্টা দিকে, বাট ম্যাগনিটিউডটা সেম হবে। আর এটা হচ্ছে ডিস্টেন্স স্কোয়ারের সাথে ইনভার্স, তার মানে ডিস্টেন্স যত বেশি হবে, মানে এটা দুইটা যত দূরে দূরে থাকবে তোমার ফোর্সটা তত কম, আর যত কাছাকাছি থাকবে ফোর্সটা তত বেশি। বেশ। তাহলে এখন দেখো ফোর্সের ফর্মুলা দেখেই বুঝতে পারবা যে ফোর্সটা যখন ক্যালকুলেট করতে হয় আমরা কিন্তু চার্জ আসলে একজনেরটা নিচ্ছি না, চার্জ আমরা কয়জনের চার্জের ভ্যালু বসাই, দুইজন। আর ফোর্সের ভ্যালু বের হয় কয়টা, একটাই। বুঝতে পারছি, একটা। এই একটা ফোর্সে আসলে দুইজনই এক্সপিরিয়েন্স করে, জাস্ট ডিরেকশন উল্টা দিকে। এটা কি ক্লিয়ার এইটুক? সেটা বুঝলাম কেমনে যে ফোর্স এর ভ্যালু দুইটার জন্য ইকুয়াল হবে? আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এটা একটা ইন্টারেস্টিং অ্যান্সার আছে। আমি একটু বলি তোমাকে, তাহলে একটা ইমাজিন করতে পারো। ধরো তুমি একটা চার্জ নিলা, এটা চার্জ হচ্ছে 5 কুলম, ঠিক আছে, হুম। প্লাস 5 কুলম। এটার সাথে আরেকটা চার্জ ঝুলাইলা, যেটা ধরো 2 প্লাস 2 কুলম, ঠিক আছে। অর্থাৎ বলে দিলাম যে এটার ম্যাসও এম, এটার ম্যাসও এম, বাট চার্জ ডিফারেন্ট। সো যখন তুমি এদেরকে সাসপেন্ড করবা না, ঝুলাবা না যখন, হুম। মানে যদি সাসপেন্ড করো আর কি, তাহলে এটা একদম সিমেট্রিক ওয়েতে সাসপেন্ডেড হবে, ঠিক আছে। 5 কুলম বেটা আচ্ছা। 2 কুলম, একদম সিমেট্রিক ভাবে সাসপেন্ডেড হবে। এমন না যে ও ওকে বেশি ধাক্কা দেয় দেখে এটা বেশি উঠা যাবে, এমনটা না। বুঝতে পারছো? দুইজন আসলে দুই পাশে সেম ফোর্স এক্সপিরিয়েন্স করে, ঠিক আছে। হুম। এমনিতে ক্যালকুলেশন করার ওয়ে আছে, আমি একটু পরে ওটাতে আসতেছি, যে ক্যালকুলেট করে বোঝা যায় কেমনে, ওটাতে আসতেছি। বাট তুমি একটা থট এক্সপেরিমেন্ট করলে এরকম ভাবে চিন্তা করতে পারো যে যদি একটা স্ট্রিং দিয়ে যদি দুইজনকে সাসপেন্ড করো, তাহলে অ্যাকচুয়ালি তারা সিমেট্রিক ভাবে এরকম ভাবে রেস্টে আসবে আর কি, যেখানে দুইজনই আসলে দুই দিকে একই ওয়েতে রিপালসিভ ফোর্স পাইতেছে। ইটস নট লাইক যে এইটা ছোট দেখে ও বেশি ফোর্স পায় অন্যজন থেকে, সো বেশি উঠা আচ্ছা যায় থাকবে ভাইয়া, এমনটা না। তাহলে এরকম 2 + 2 কুলম্বের যদি আরেকটা যদি ঝুলাই দিই, আরেকটা কুইজ তখন ঝুলাবা? এই লেফট সাইডে। লেফট সাইডে? হ্যাঁ, তখন কি সিমেট্রিক হবে যদি এরকম ভাবে ডিস্টেন্সটা যদি, তাহলে তাহলে তখন হ্যাঁ এরকম থাকবে, তাহলে এরকম থাকবে। আচ্ছা কারণ আচ্ছা। তখন মাঝখানেরটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স জিরো হবে, কারণ এটা দুই দিকেই রিপালসিভ ফোর্স পাইতেছে, তো রেজাল্টেন্ট ফোর্স জিরো হবে, ঠিক আছে। হুম। আচ্ছা, সো চার্জের ব্যাপারে এখানে আরো কয়েকটা ইনফরমেশন দেওয়া আছে, যে ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্স এটা হচ্ছে মেইনলি চার্জের জন্য হয়। আর চার্জ একটা অবজেক্টকে চার্জ করার জন্য ফ্রিকশন ইউজ করা যেতে পারে, এটা তোমরা হয়তো এএস এর থেকেই পড়ছো, ও লেভেল থেকেই জানো, যে ফ্রিকশন করলে যেটা হয়, বা ফ্রিকশন ক্রিয়েট করলে যেটা হয়, একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে ইলেকট্রন যায়, যার কারণে একজনের ইলেকট্রন বেশি হয়ে যায়, আরেকজনের ইলেকট্রন কম হয়ে যায়। তো যার কম। ইলেকট্রন বেশি হয় সেটা নেগেটিভ, যার কম সেটা পজিটিভ। কোনো কিছুকে আমরা পজিটিভ চার্জ বলে কারণ তাদের ইলেকট্রন কম, আর কোনো কিছুকে নেগেটিভ বলবো কারণ তাদের ইলেকট্রন বেশি। লাইক চার্জ রিপেল করে, আনলাইক চার্জ অ্যাট্রাক্ট করে, এটা তো আসলে বোঝার কিছু নাই। আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চার্জ ইকুয়ালস টু এন ইন্টু ই। এটা আমরা সার্কিটসে পড়ছি, এএস এ থাকতে, যে ওভারঅল চার্জ অলওয়েজ একটা ইলেকট্রনের চার্জকে যদি একটা ইন্টিজার দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে পাওয়া যাবে, যেখানে একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19, নাকি। So, এটাকে, সো ইলেকট্রনটা আসলে একটা কি বলো, ডিসক্রিট, মানে একটা ইলেকট্রন হবে নাহলে দুইটা হবে, একটা 1.5 ইলেকট্রন বলতে কিছু হয়?
না। 1.5 2 মানে ইলেকট্রনের নাম্বারটা একটা ফ্র্যাকশন হইতে পারে না বা একটা ডেসিমাল হইতে পারে না, এটা একটা পারেন। হোল নাম্বার হইতে হবে। এই জন্য এখানে বলা হচ্ছে যে ওভারঅল চার্জ হচ্ছে এনি হোল নাম্বার মাল্টিপ্লাইড বাই দ্য চার্জ অফ ওয়ান ইলেকট্রন। ঠিক আছে। আর হ্যাঁ। আরেকটা জিনিস হচ্ছে ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 × 10⁻⁷, আর প্রোটনের চার্জ হচ্ছে +1.6 × 10⁻⁹। মানে ম্যাগনিটিউডটা সেম, জাস্ট সেই সাইনটা আর কি একটা পজিটিভ একটা নেগেটিভ। সো এটা আমাদের ক্যালকুলেশনে একটু হেল্প করবে আর কি। আচ্ছা। আচ্ছা, এখন এইখানে আমরা যে এই যে ইকুয়েশনটা ডিরাইভ করা হয়েছে, এখানে যখন প্রপোর্শনাল সাইনটা সরায় দাও একটা কনস্ট্যান্ট আসে, এবং এই কনস্ট্যান্টটাকে আলাদা করে বলে, এটাকে বলে কুলাম্বস ল কনস্ট্যান্ট বলে। ঠিক আছে। এবং দেখা যায় যে এই কনস্ট্যান্ট ভ্যালুটা আসলে অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট না। কিরকম? এই কনস্ট্যান্টটা ডিপেন্ড করে তুমি কি, সো আমরা এই যে ফোর্সটা বের করছি, এই ফোর্সটা কি দুইটা চার্জের মধ্যে ফোর্স, তাই না? হ্যাঁ। এই কনস্ট্যান্ট আসলে ডিপেন্ড করে ওরা কিসের মধ্যে বসে আছে, ওরা কি স্পেসে আছে, নাকি ওদেরকে তুমি বাতাসের মধ্যে বসায় রাখছো, নাকি ওদেরকে একটা লিকুইডের মধ্যে বসায় রাখছো, বুঝতে পারছো? মানে চার্জ দুইটা কোথায় এক্সিস্ট করে বা ওরা কোন মিডিয়ামে আছে, ওই মিডিয়ামের উপরে আসলে তোমার এই কনস্ট্যান্টের ভ্যালুটা ডিপেন্ড করে। যেরকম এয়ারের মধ্যে তোমার এই কনস্ট্যান্টের ভ্যালু একরকম, লিকুইডের মধ্যে এয়ার কনস্ট্যান্টের এয়ার ভ্যালুটা আরেক রকম। আচ্ছা, সো ভ্যাকিউম আর এয়ারে তো সেমই হবে। ওই কাছাকাছি আর কি, ওই ধরে নাও সেম সেম, আচ্ছা আচ্ছা। সমস্যা নেই। মানে ডিফারেন্সটা নেগলিজিবল আর কি, এমন একটা ব্যবস্থা। সো কে এই কনস্ট্যান্টটাকে ভাঙলে একটা ফর্মুলা বের হয়, ফর্মুলা হচ্ছে 1/4 এপসিলন। 1/4 এপসিলন বা এই জিনিসটা যেটা এপসিলনের মতো, এই এপসিলনটাই হচ্ছে আসলে মিডিয়াম ডিপেন্ডেন্ট একটা ভ্যালু, যেটাকে বলে পারমিটিভিটি। ঠিক আছে। আচ্ছা। সো পারমিটিভিটিটা আসলে মানে পারমিটিভিটি বা পারমিটিভিটি শব্দটা হচ্ছে পারমিশনের সাথে মিলতেছে কিছুটা, পারমিটিভিটি হ্যাঁ। পারমিশন। সো এটাকে তুমি এমনি চিন্তা করতে পারো, আহ এভাবে চিন্তা করতে পারো যে মিডিয়ামের একটা মিডিয়ামের পারমিটিভিটি যত পারমিটিভিটি সরি একটা মিডিয়ামের পারমিটিভিটি যত, এটা কি আমি উল্টা বলতেছি, দাঁড়াও আমি মনে হয় এটা উল্টা চিন্তা করতেছি, একটু দাঁড়াও একটা মিনিট। পারমিটিভিটি, এক মিনিট। আচ্ছা, এটাকে আমরা এভাবে চিন্তা করব যে একটা মিডিয়ামের পারমিটিভিটি যত বেশি হবে, হ্যাঁ, একটা হুম। মিডিয়ামের পারমিটিভিটি যত বেশি হবে, ওই মিডিয়ামে তোমার ইলেকট্রিক ফিল্ড তত কম আম, থাকতে পারে। ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ড তো মানে ইলেকট্রিক ফিল্ড কি দেখা যায় বা হাত দিয়ে ফিল করা যায়? না। এটা অনেকটা ম্যাগনেটিক ফিল্ডের মতো বা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ডের মতো, তাই না? মানে আমরা হয়তো ফিল করতে পারবো না, বাট আমরা যদি চার্জড হইতাম, ধর আমরা চার্জড হইতাম বলতে ওই যে একটা ভ্যান ডি গ্রাফ জেনারেটর নাও, ও লেভেলে দেখছো না, ও লেভেল টেক্সট বুকে একটা ডায়াগ্রাম থাকে, ভ্যান ডি গ্রাফ জেনারেটরটা হাত দিয়ে হ্যাঁ। ধরতেছে, ধরলে কি হয়, চুল দাঁড়ায় যায়, এমন একটা কিছু একটা হয়। সো হ্যাঁ। চার্জ হইলে ওটাকে ফিল করতে পারবা, বাট চার্জ না হইলে কি ওটাকে ফিল করা যায়? না। সো ওই সেন্সে তোমরা যদি চিন্তা করো যে পারমিটিভিটিটা কি মিন করে, পারমিটিভিটি একটা মিডিয়ামের পারমিটিভিটি যত বেশি হবে, ওই মিডিয়াতে ইলেকট্রিক ফিল্ড তত কম ভালো মতো থাকতে পারে আর কি। এবং এটা ইকুয়েশনের সাথে মিলবে, কেমনে মিলবে? দেখো, পারমিটিভিটি যদি বেশি হয়, তাহলে এই কনস্ট্যান্টের ভ্যালুটা কি হবে? কম হবে নাকি? কারণ পারমিটিভিটিটা হ্যাঁ। তো বেসিক্যালি জিনিসটা, এপসিলন জিনিসটা কনস্ট্যান্ট। আচ্ছা, কে এর ভ্যালু যদি কম হয়, তাহলে ফোর্স কি হবে? কম হবে। কম হবে। যদি তোমার চার্জেস তুমি সেম রাখলা, চার্জেস গুলোকে তুমি একই ডিস্টেন্স দূরে দূরে রাখলা, বাট কে এর ভ্যালু কম হইলে তাহলে ফোর্স কম, তার মানে ওখানে ইলেকট্রিক ফিল্ডের এফেক্টটা কম। হুম, কম। কম। আচ্ছা, এপসিলনের ভ্যালু কিসের উপর ডিপেন্ড করে জানি? ওটাই মিডিয়ামের উপর ডিপেন্ড করে আর কি।
মানে মেইনলি আসলে আচ্ছা তাহলে এপসিলনটাই মিডিয়ামের উপরে ডিপেন্ড করে, দেন এপসিলনটাকে ইউজ করে তুমি কনস্ট্যান্ট কে পাইতেছো, সো বেসিক্যালি দুইটাই আসলে মিডিয়ামের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, মানে এপসিলনটা দিয়া কে বের করতে পারি, আর এপসিলনটা হচ্ছে একটা মিডিয়াম স্পেসিফিক ভ্যালু। লিকুইড একরকম, এয়ারে একরকম, ভ্যাকুয়ামে একরকম, এই আর কি। বুঝতে পারছি? আচ্ছা ভাইয়া তাহলে ইয়া মিডিয়াম যদি ডেন্সার হয় এপসিলনের ভ্যালু কি কম হবে মিডিয়াম যদি নাকি বেশি ডেন্সার হবে? হয়, মানে বেশি হওয়ার পানির কথা। থেকে। বেশি, এয়ারের থেকে পানির মধ্যে পারমিটিভিটি বেশি। আচ্ছা আচ্ছা। কিন্তু পারমিটিভিটি আচ্ছা, বেশি হইলে আবার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ভ্যালু কি হবে? তো, কম হবে। বেড়ে যাবে না, কম হবে। নাকি? কম হবে। ও পারমিটিভিটি তো আচ্ছা। হচ্ছে ওই ডিনোমিনেটরে না, ও হ্যাঁ, ওটা বাইরে গেলে তো কে কমে যাবে, আর কে কমে গেলে ফোর্স কমে যাবে। নাফিসে কি কমে ফলো যাবে। করতে পারতেছো? কি প্রবলেম হইতেছে? আচ্ছা, ওকে যদি থাকে আচ্ছা একটু। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, বলো। আমি একটু 5 মিনিট আসতেছি। শিওর, আমরাই যে
আরেকজনের চার্জ। আমাদেরকে বুঝতে হবে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা অলওয়েজ দুইজনের মধ্যে হয়। একজন একা যদি কোথাও বসে থাকে, সে কোনো ফোর্স আরেকজনকে দিবেও না, আর সে নিজেও কোনো ফোর্স এক্সপিরিয়েন্স করবে না। সো দুইটা চার্জকে লাগবে। এবং সেখানে দেখা যেটা হইলো যে এই কনস্ট্যান্ট কেটাকে ফার্দার ব্রেকডাউন করলে এইটা লেখা যায় আর কি, যেখানে 1/4 পাই ইন্টু এপসিলন একটা কনস্ট্যান্ট ই। ওই ইটাকে আমরা হচ্ছে ফিজিক্সে বলি পারমিটিভিটি। এবং এই পারমিটিভিটির ভ্যালুটা তোমাকে ইউজুয়ালি কোশ্চেনে হচ্ছে করলে কোশ্চেনে দেয়া থাকবে, এটা তোমার মুখস্থ করার কিছু না। যদিও ভ্যাকুয়ামের জন্য ভ্যালুটা হচ্ছে এই যে মোস্টলি এইটা থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা ইউনিটে দেখতেছো, নিউটন পার মিটার স্কয়ার পার কুলম। এই ইউনিটটা হচ্ছে তোমার হ্যাঁ। মুখস্থ করতে হইতে পারে, বা মুখস্থ যদি নাও থাকে তুমি এটা যে কোনো সময় এসে ডিরাইভ করতে পারো, কারণ এই ইকুয়েশনের মধ্যে আহ, এখানে দেখো। আচ্ছা, আমি এখান থেকে ডাইরেক্ট দেখাই। সো এখানে যদি আমি এপসিলনকে সাবজেক্ট করি তাহলে কি হবে? ফোর্স ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই কিউ 1 ইন্টু কিউ 2 হবে নাকি? 4 পাইটাকে বাদ দিয়ে দিই, হ্যাঁ, কারণ 4 পাইটার কোনো ইউনিট আছে নাকি? কোনো ইউনিট নাই। নাই। নাই, তাহলে এটা কি একটু তোমরা কি এটা কি মানে এগ্রি করো যে এপসিলনকে সাবজেক্ট করলে এরকম দেখাবে? নাফিসে কি এটা বুঝতেছো? হ্যাঁ। জি ভাইয়া। এফ এর ইউনিট হচ্ছে নিউটন, ডিস্টেন্স স্কোয়ারের ইউনিট কি? মিটার স্কোয়ার। আর এটাও একটা কুলম, আর এটার ইউনিট একটা কুলম নাকি? কারণ এটাও চার্জ, এটাও চার্জ। সো ইউনিটটা কি? নিউটন ইন্টু মিটার স্কোয়ার ডিভাইডেড বাই কুলম স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ। তাহলে ওইটাই হচ্ছে তোমার এপসিলনের মানে, সরি, নিউটন মিটার স্কোয়ার। একটা মিনিট দাঁড়াও, কি হলো? সরি সরি, এটা আমি আসলে এপসিলনকে সাবজেক্ট করলে এটা হয় না। এই তোমরা কি দেখতেছো? আমি ভুল করছি, তোমরাও হ্যাক হ্যাক করতেছো। আমি তো উল্টা লিখছি এটা। এপসিলনকে ওই পাশে নিলে হবে কিউ 1 কিউ 2 ডিভাইড বাই এফ ইন্টু আর স্কোয়ার, এটা হবে। আমি উল্টা লিখছিলাম ওইখানে, এরকম হবে। তাহলে উপরে হচ্ছে দুইটা কুলাম থাকবে, কারণ দুইটা চার্জের ভ্যালু, আর নিচে হচ্ছে ফোর্সের জায়গায় নিউটন, আর ডিস্টেন্স স্কোয়ারের জায়গায় মিটার স্কোয়ার। তাহলে ইউনিটটা হয়ে যাবে হচ্ছে নিউটন টু, হ্যাঁ, নিউটন টু দি পাওয়ার -1 কুলম স্কোয়ার, দেন হচ্ছে মিটার টু দি পাওয়ার -2, ঠিক আছে। হ্যাঁ। এটা হচ্ছে এপসিলনের ইউনিট। তোমাকে যদি কনস্ট্যান্ট কে এর ইউনিট বলে তাহলে তুমি ওটা ডিরাইভ করে নিও, তোমার যা আসবে তো তুমি এটা ইজিলি ওই সময় জাস্ট রাফ করে বের করে নিতে পারো। এটা কষ্ট করে মুখস্থ করার কিছু না। সো তাহলে কি কি দেখা যাচ্ছে যে এই যে ইকুয়েশনটা ছিল, এই যে ইকুয়েশনটা দেখতে পাইতেছি এইখানে, যদি আমরা সবকিছু কনস্ট্যান্ট রাখি, দেন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের সঙ্গে এই যে এপসিলনের রিলেশনশিপটা কি ডিরেক্টলি প্রপোর্শনাল নাকি ইনভার্স? ইনভার্স না? ইনভার্স, রাইট। সো এরকম, যেখানে দেখা যাবে কি, so একটা এক্সাম্পল, একটা ইন্টারেস্টিং একটা এক্সাম্পল আছে। তোমরা এটা তোমার ও লেভেল থেকে বা ও লেভেল বা এসএফ হয়তো আয়নিক কম্পাউন্ড জানো, যে আয়নিক একটা ল্যাটিসকে যদি মানে পানিতে দাও সেটা ল্যাটিসটা ডিসলভ করে, তাই না? হ্যাঁ। সো এএসএ তোমরা এটাকে অন্যভাবে পড়ছিলা, হাইড্রেশন এনথালপি হয়, দেন ডেলেট সলিউশন, আরো কি কি পড়ছিলা। বাট ফিজিক্সে ওটাকে আরেকটা ভাবে দেখা যায়, সেটা হচ্ছে যে বলা হয় এরকম, এয়ারের মধ্যে তোমার পারমিটিভিটি ধরো এপসিলন এ, ঠিক আছে। হ্যাঁ। তার মানে এয়ারের মধ্যে মানে আয়নিক ল্যাটিসটা, আয়নিক কম্পাউন্ডটা ল্যাটিস হিসাবে আছে সলিড এয়ারে। সেটাকে পানির মধ্যে দিলে দেখা যায় যে পানির যে পারমিটিভিটি সেটা এয়ারের চেয়ে অনেক বেশি, অ্যাপ্রক্সিমেটলি 80 টাইমস বেশি, দেখা যাচ্ছে। এত বেশি কেন? ওই যে ডেনসিটির উপর ডিপেন্ড করে, তোমার অ্যাটমের কম্পোজিশন, মলিকুলার কম্পোজিশন ডিফারেন্ট, এয়ার আর ওয়াটার, ঠিক আছে। কারণ আচ্ছা। ইলেকট্রিক ফিল্ড ট্রাভেল করবে, যে ইলেকট্রিক ফিল্ডটা যে এক্সিস্ট করবে ওটার জন্য মিডিয়া লাগে, বা মিডিয়া লাগে বলবো। ওয়েট, এটা তো একটা ইন্টারেস্টিং, এটা আমি এটা একটু দাঁড়াও, ইলেকট্রিক ফিল্ডের জন্য কি মিডিয়া লাগে? না, ইলেকট্রিক ফিল্ডের জন্য মিডিয়া লাগে না। মানে অ্যাজ ইন ভ্যাকিউমের মধ্যেও ইলেকট্রিক ফিল্ড থাকতে পারে, বাট মিডিয়ার ডেন্সিটির উপরে আবার ইলেকট্রিক ফিল্ড ভ্যারি করে। যেরকম এয়ারের চেয়ে ওয়াটারে আমরা বলতেছি যে পারমিটিভিটি অনেক বেশি, ঠিক আছে। হ্যাঁ। এখন পারমিটিভিটি বেশি হইলে আমরা কি দেখে আসছি যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ভ্যালুটা কি হবে?
কমে যাবে। কম হবে। তার মানে বাতাসের মধ্যে তোমার পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়নের যে অ্যাট্রাকশনটা যত বেশি ছিল, ওয়াটারের মধ্যে সেটা অনেক অনেক কম। কারণ ওয়াটারে যেটা দেখছি যে এপসিলন অ্যাজ ইন পারমিটিভিটিটা অনেক বেশি। সো ওই যে অ্যাট্রাকটিভ যে ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্স আছে দুইজনের মধ্যে, যেটা আসলে ওই পজিটিভ আর নেগেটিভ আয়নকে অ্যাট্রাক্ট করতে হেল্প করে, সেটা যেহেতু অনেক উইকার হয়ে যাচ্ছে, ল্যাটিসটা ডিসলভ করে। বুঝতে পারছি? সো এটা জাস্ট আয়নিক কম্পাউন্ডটাকে ল্যাটিস অবস্থা থেকে পানিতে ডিসলভ করার একটা এক্সপ্লেনেশনের একটা ওয়ে, যেটা ফিজিক্স আর কি আমরা দেখতেছি, যে ইলেকট্রিক ফিল্ডের জন্য মানে পারমিটিভিটি বেশি দেখে ওয়াটারে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটার কম। ভাইয়া সো এখানে যে ফোর্সনের কথা বলতেছে এটা হুম কি হুম মানে কেমিস্ট্রিতে পড়ছিলাম? না 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 না, ওয়েল পড়ছিলা, অ্যাকচুয়ালি পড়ছিলা, বাট ওটার সাথে যে পারমিটিভিটির একটা রিলেশনশিপ আছে এটা দেখা নাই। তোমরা পড়ছিলা, কেমনে পড়ছিলা আমি বলি। আয়নিক কম্পাউন্ডকে ডিফাইন করে কিভাবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দি পজিটিভ আয়ন অ্যান্ড দ্য নেগেটিভ আয়ন। কোভালেন্ট বন্ডকে তোমরা ডিফাইন কেমনে ডিফাইন করতে কেমিস্ট্রিতে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন পজিটিভ নিউক্লিয়াস অ্যান্ড শেয়ার্ড ইলেকট্রন। আর মেটালিক বন্ডে তোমার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সকে কেমনে ডিফাইন করতে হয়, মেটালিক বন্ডটাকে কেমনে ডিফাইন করতে হয়, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বিটুইন পজিটিভ আয়নস অ্যান্ড সি অফ ডিলোকালাইজ ইলেকট্রনস নাকি। সো হ্যাঁ সব জায়গায় আসলে অ্যাট্রাকশন ছিল, আর সব জায়গায় অ্যাট্রাকশনটা আসলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সই ছিল। বাট ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা যে মিডিয়ার উপর ডিপেন্ড করে ডিফারেন্ট হইতে পারে, সেটা তুমি কেমিস্ট্রিতে আমরা দেখি না, সেটা আমরা এখানেই ফার্স্ট দেখতেছি আর কি। ঠিক আছে? আচ্ছা। সো ওইটাই আসলে এখানে ডিসক্রাইব করা আছে যে ওয়াটারে যেহেতু মানে পারমিটিভিটি যেহেতু বেশি, তোমার ফোর্সটা হচ্ছে কম হবে, ফোর্স কম হলে অ্যাট্রাকশন কম হবে, অ্যাট্রাকশন কম হলে ডিসোসিয়েট করবে ইজিলি, আয়নিক কম্পাউন্ডে ডিসোসিয়েট করলে ডিসলভ করবে। ঠিক আছে? হ্যাঁ। ওকে। সো এখানে নর্মাল একটা বেসিক একটা ক্যালকুলেশন দেওয়া হয়েছে, যেখানে তোমাকে বলে দিচ্ছে যে তুমি ভ্যাকুয়ামের এপসিলন বা ভ্যাকুয়ামের পারমিটিভিটি ইউজ করতে পারো। আহ, একটা সোডিয়াম আয়ন একটা ক্লোরাইড আয়নের কথা বলা হচ্ছে, যাদের ডিস্টেন্স 10⁻⁻11। সো সোডিয়াম আয়নের চার্জ কি +1 না, আর ক্লোরাইড আয়নের চার্জ -1। সো একজনের চার্জ পজিটিভ আর একজনের চার্জ নেগেটিভ, বাট চার্জের ম্যাগনিটিউডটা কি 1 বা 1 কুলম বা 1 বলা হচ্ছে। তাহলে ওটার চার্জের ম্যাগনিটিউডটা তাহলে 1.6 ইন্টু 10⁻⁻19 হবে। ঠিক আছে? বুঝতে পারছি? জি ভাইয়া। So, এই জন্য আসলে এখানে 1.6 ইন্টু 10⁻⁻19টাকে স্কোয়ার করা হচ্ছে, মানে হচ্ছে ওই যে উপরে যে Q1 ইন্টু Q2 করে, ওই Q1 ইন্টু Q2 এর জায়গায় এইটাকেই বেসিক্যালি দুইবার নেওয়া হচ্ছে আর কি। কারণ সোডিয়ামের চার্জও +1 মানে ম্যাগনিটিউড 1, আবার ক্লোরাইড আয়নের চার্জও -1 মানে 1 বলা হচ্ছে। এই 1টা মিন করে যে একটা ইলেকট্রনের চার্জের সমান আর কি। বুঝতে পারছি? এই জন্য আমরা 1 না নিয়ে চার্জের ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি এত কুলম্ব। আর ডিস্টেন্স বলে দিছে, সো এটা ডিস্টেন্সটা নিচে, নিচেই যে ডিস্টেন্সটাকে নিচে দিয়ে স্কোয়ার্ড করা হচ্ছে। ঠিক আছে? আর একটা জিনিস দেখো, ফোর্সের ভ্যালুটা যে আমরা পাইলাম, এইটাকে একটা নেগেটিভ মানে নেগেটিভ একটা সিম্বল দেওয়া হয়েছে সামনে, দেখা যাচ্ছে? যদিও আসলে ক্যালকুলেশনে কোনো নেগেটিভ ছিল না, কিন্তু ছিল না। না, সেটা আলাদা করে আমরা দিছি। সো এটা একটু তোমাদের আলাদা করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মধ্যে যেগুলো আর কি অ্যাট্রাকটিভ ফোর্স হয়, অ্যাট্রাকটিভ ফোর্সগুলোর সামনে নেগেটিভ সিম্বল দেওয়া হয় আর কি। এটা একটা কনভেনশন আর কি, এটা রুল। আর যদি ফোর্সটা রিপালসিভ হয় তাহলে নেগেটিভ সাইনটা দেওয়া দরকার নেই, তো জাস্ট এমনি জাস্ট ভ্যালুটা রেখে দেয়, মানে পজিটিভ থাকে আর কি। ঠিক আছে? আচ্ছা। আর যেটা আমি হ্যাঁ। অলরেডি ফার্স্টে বলে আসছি, যে চার্জের ভ্যালু দুটা ইকুয়াল হইতে পারে অথবা ইকুয়াল নাও হইতে পারে, বাট ওদের মধ্যে যে ফোর্সেস যেটা তারা এক্সপিরিয়েন্স করবে, সেটা অ্যাট্রাকটিভ হোক বা রিপালসিভ হোক, যেটাই হোক, ভ্যালুটা ইকুয়াল হবে ডিউ টু নিউটনস থার্ড ল। ঠিক আছে? মানে ইকুয়াল অ্যান্ড অপোজিট হইতে হবে আর কি। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা। সো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখতে পারো। সেটা হচ্ছে যে বলতেছে যে একটা হাইড্রোজেন অ্যাটমে একটা, বাই দ্য ওয়ে নোটগুলা কি মিলতেছে নাকি এখানে কিছু মিসিং হইতেছে নাকি আমি বুঝতেছি না আসলে। না ভাইয়া নোটগুলো মিলতেছে। মিলতেছে, আচ্ছা ঠিক আছে। সো এখানে একটা প্রোটন আছে, মানে হাইড্রোজেন অ্যাটমে তো আসলে জাস্ট একটা প্রোটন একটা ইলেকট্রন, কোনো নিউট্রন নাই। সো প্রোটনের চার্জও জানি আমরা, ইলেকট্রনের চার্জও জানি। সো ফর্মুলাটা কি এরকমই হবে না, দেখো তো? যেখানে
চার্জ দুইজনেরটাই 1.6 ইন্টু 10⁻⁻19 হবে, অ্যাজ ইন প্রোটনের চার্জও ওই 1.6 ইন্টু 10⁻⁻19, আবার ইলেকট্রনের চার্জটাও সেম, ভ্যালুটা সেম। আর কে ভ্যালুটা তোমাকে ধরো বইলা দেওয়া হবে 8.99 ইন্টু 10⁻9, মানে এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, তো সেটা তোমাকে দিয়ে দিবে কোশ্চেনে। আর হাইড্রোজেন অ্যাটমের রেডিয়াসটা তোমাকে বলে দিছে। সো এখানে আরটা রেডিয়াস হিসেবেও কাজ করতেছে, অ্যাট দ্য সেম টাইম দুইটা চার্জের মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স হিসেবেও কাজ করতেছে। ঠিক আছে, অলদো আমরা ইউজুয়ালি এই আরটাকে আসলে রেডিয়াস মিন করি না, ওটা আসলে জাস্ট দুইটা চার্জের মধ্যে ডিস্টেন্স মিন করে, বাট কোইন্সিডেন্টালি এখানে ওটা রেডিয়াস হয়ে যাচ্ছে। সো ফোর্স পাওয়া গেল এত নিউটন, যেটা অনেক কম একটা ফোর্স, তাই না? ভ্যালুটা অনেক ছোট একটা ভ্যালু না? 2.3 টু 10⁻⁻6, মানে অনেক ছোট একটা ভ্যালু কিন্তু। এবং একটু দেখো, এই যে ফোর্স, এই ফোর্সটাই কি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, বা ওই যে কি বলে, অ্যাট্রাকটিভ ফোর্স, তাই না? যেই ফোর্সটা দিয়ে তোমার প্রোটনটা ইলেকট্রনটাকে অ্যাট্রাক্ট করতেছে, বলা যায় কি? মানে হ্যাঁ ভাইয়া। প্রোটন ইলেকট্রনটা তো এটাকে অরবিট করে, তাই না? বা এটার হ্যাঁ আশেপাশে। সো এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এই পজিটিভ আয়ন আর মানে পজিটিভ যে প্রোটনটা আর ইলেকট্রনের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স তো আসলে ওই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটাই। আর তাহলে আমরা কি বলতে পারি যে এটাই কি তোমার এই সার্কুলার মোশনের সেন্ট্রিপিটাল ফোর্স? আমরা কয়দিন আগে তো সার্কুলার মোশন পড়লাম আর কি। হ্যাঁ ভাইয়া বলা যায়। বলা যায়, আমরা জানি যে সেন্ট্রিপিটাল আসলে কোনো ফিক্সড একটা ফোর্স না, এটা হ্যাঁ। সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, যে কোনো ফোর্সই আসলে সেন্ট্রিপিটাল হিসেবে কাজ করতে পারে, সেটা টেনশন, গ্র্যাভিটেশনাল, ফ্রিকশন, নর্মাল রিয়াকশন সবই। এই ক্ষেত্রে আসলে কে সেন্ট্রিপিটাল হিসেবে কাজ করতেছে? ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্সটা, এবং ওটার ভ্যালু আমরা এখানে ক্যালকুলেট করলাম নাকি। সো ওটাকে আবার ইকুয়াল টু mv²/r করা যাবে, কারণ আমরা তো সেন্ট্রিপিটাল ফোর্সের চ্যাপ্টারে দেখছি যে সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা হচ্ছে mv²/r। সো যেহেতু এখানে এখানে যেটা হইতেছে কি আসলে, যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটাই আসলে আমাদের সেন্ট্রিপিটাল হয়ে যাচ্ছে, বুঝতে পারছি? ইলেকট্রোস্ট্যাটিকের হ্যাঁ ফর্মুলা হচ্ছে, সরি, না কিছু না বুঝতেছি। আচ্ছা, ইলেকট্রোস্ট্যাটিকে ভেঙে লেখা যায় k q1 q2/r², আর সেন্ট্রিপিটালকে ভেঙে লেখা যাবে mv²/r নাকি। দেন এখান থেকে তোমার যদি তুমি চার্জ দুইটার ভ্যালু জানো, যদি ওদের মধ্যে ডিস্টেন্স জানো, আর যদি চার্জ দুইটার ম্যাস জানো, তাহলে কিন্তু ওদের সার্কুলার মোশনের ভেলোসিটি বের করা সম্ভব হবে নাকি। হ্যাঁ এখানে ম্যাসটা মেইনলি আসলে ইলেকট্রনের ম্যাস হবে, কারণ আসলে আমরা সার্কেলের মানে সার্কুলার মোশনে আসলে মেইনলি ইলেকট্রনটা আছে, তো সেখানে ম্যাসের জায়গায় ইলেকট্রনের ম্যাসটা নিলেই হবে। নিচের ব্যস্ত হবে। আর ইলেকট্রনের ম্যাস তোমাদেরকে কোশ্চেন পেপারে দেওয়াই থাকে, এটা একটা ফিক্সড ভ্যালু 9.11 ইন্টু 10⁻31 কেজি। মুখস্থ করার কিছু নাই, দিয়ে দিবে তোমার দরকার হইলে। দেন এখানে ফার্দার কিছু ক্যালকুলেশনের এক্সাম্পলস দেওয়া আছে। সো এখানে দেখা যাচ্ছে কি যে এটা একটা ভ্যান ডি গ্রাফ জেনারেটর। ঠিক আছে, সো ভ্যান ডি গ্রাফ জেনারেটর বেসিক্যালি এমন একটা ইলেকট্রিক্যাল ডিভাইস যেটাতে চার্জ স্টোর করা যায় আর কি, লার্জ অ্যামাউন্ট অফ চার্জ স্টোর করা যায়। সো এখানে দেখা যাচ্ছে যে এই জিনিসটার চতুর্দিকে পজিটিভ চার্জ বা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, তার মানে এটা পজিটিভলি চার্জড করে রাখা হয়েছে। আর তার ঠিক পাশে আরেকটা চার্জ আনা হয়েছে, দেখা যাচ্ছে, যেটা আসলে জি ঝুলানো, ভাইয়া। একটু ঝুলে আছে, সাসপেন্ডেড আর কি। সো যেটা আহ, যেটা আসলে সাসপেন্ডেড বা ঝুলে আছে, যেটা ওইটা দেখতে পাচ্ছ যে কাছে আনার সাথে সাথে একটুখানি রিপালড হচ্ছে বা একটুখানি বাঁকা হয়ে যাচ্ছে। হ্যাঁ সেম বা চার্জ দুঃখিত। হ্যাঁ, সেম চার্জ দেখে রিপেল করতেছে। এখন আমরা যদি এইটার দিকে একটু ফোকাস করি, হ্যাঁ, এই যে এই সিচুয়েশনটার দিকে একটু যদি ফোকাস করি, ওই সিচুয়েশনটা বেসিক্যালি এই যে এখানে দেওয়া দেখতে পাচ্ছ, ওটাকে এখানে লেবেল করা হচ্ছে আর কি। সো এই সিচুয়েশনটাতে এইটা পার্টিকল তোমার, এবং এই পার্টিকলটা এই ডিরেকশনে একটা টেনশন পাচ্ছে, নিচের দিকে তার ওয়েট আছে, এবং এই দিকে সে হচ্ছে একটা রিপালসিভ ফোর্স পাচ্ছে, কার থেকে? এই জেনারেটর থেকে। ঠিক আছে, জি ভাইয়া মানে বুঝছি। জেনারেটরটা তোমার চার্জটাকে ওই দিকে ধাক্কা দিছে আর কি। সো ওইটাকে আমরা এই এই এফটা দিয়ে বুঝাচ্ছি আর কি, যেটা হচ্ছে সেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ রিপালশন। সো এখানে দেখো, ওয়েট বের করা অনেক ইজি, কারণ আমরা ওয়েট ইকুয়ালস টু এমজি করতে পারি, যেখানে আমার শুধু পার্টিকেলের ম্যাসটা লাগবে নাকি, তাই? ওকে, আচ্ছা 10 মিনিট আছে, নেভার মাইন্ড। যেটা বলতেছিলাম যে ওয়েটটা আমরা ইজিলি বের করতে পারবো কিভাবে? পার্টিকেলের ম্যাসটা জানলে আমার হবে।
ঠিক আছে? বুঝছি। আর কি বলে এটাকে, এই যে ফোর্সের ভ্যালুটা, এটা তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তাহলে এটা আমরা কেমনে ক্যালকুলেট করব? কে Q1 Q2/r² নাকি? হ্যাঁ। যেখানে আমার দুইটা পার্টিকেলের চার্জ লাগবে, এই ক্ষেত্রে দেখো পার্টিকেলের চার্জ তোমাকে ইনফরমেশন দেওয়া আছে, দেখো আহ, যে ঝুলানো যে পার্টিকেল ওটার চার্জ এখানে দেওয়া আছে, এই যে 0.5 ন্যানো কুলম দেখা যাচ্ছে। আর ভ্যান ডি গ্রাফ জেনারেটরের চার্জ হচ্ছে 5, এটা মনে হয় মিলি কুলম নাকি মাইক্রো, আমি আসলে বুঝতে পারতেছি না এটা কত কুলম। এটা বোধ হয় এটা বোধহয় 5 মাইক্রো কুলম বা মিলি কুলম হবে হয়তো। হ্যাঁ, এখানে এমটা বা সাফিক্স প্রিফিক্সটা আসলে কাটা মানে একটু ঝাপসা, আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি না। যাই হোক, ভ্যালু তোমাকে দিয়ে দিবে, যত কুলাম্বই হোক ভ্যালু তোমাকে জানায় দেওয়া হবে। সো আমরা কি দেখতে পাচ্ছি, আমরা কে কে এর ভ্যালুটা তো ফিক্সড জানি আমরা। আমরা ভ্যান ডি গ্রাফ জেনারেটরের চার্জও জানি, পার্টিকুলার চার্জও জানি, আর ওদের মাঝখানে ডিস্টেন্সটা আমরা জানতে পারবো নাকি? মাঝখানে ডিস্টেন্স কি বেসিক্যালি যে এই গ্যাপটা হবে। হ্যাঁ, সো বেসিক্যালি মানে সেন্টার টু জেনারেটরের সেন্টার। সেন্টার টু সেন্টার, হ্যাঁ, মানে এটার সেন্টার থেকে পার্টিকুলার সেন্টার পর্যন্ত। পর্যন্ত। সো আমরা ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ভ্যালুটা পাইতে পারি অ্যারাউন্ড 5.62 আসছে নিউটন। আরেকটা জিনিস হচ্ছে টেনশন। টেনশনটা যেহেতু একটা অ্যাঙ্গেলে আছে, এই টেনশনটাকে আবার আমরা কম্পোনেন্টে ভাগ করবো। সো একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট বের হবে আর একটা হরিজন্টাল কম্পোনেন্ট বের হবে। যেহেতু এটা স্টেশনারি, পার্টিকেলটা স্টেশনারি, তাহলে আমরা কি বলতে পারি যে আহ, আহ, এই কম্পোনেন্ট হচ্ছে এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের সমান হইতে হবে, এট দ্য সেম টাইম টেনশনটা ওয়েটের সমান হইতে হবে, বলা যাবে? মানে আমরা বেসিক্যালি বলতেছি আপ ইকুয়াল টু ডাউন আর লেফট ইকুয়াল টু রাইট, এটা বলা যাবে তো নাকি? হ্যাঁ। কারণ পার্টিকেলটা স্টেশনারি ওভারঅল। ওভারঅল আসলে পার্টিকেলের আসলে কোনো রেজাল্টেন্ট ফোর্স নাই। সো উপরেরটা হচ্ছে নিচেরটার সাথে সমান হবে, আর লেফটেরটা রাইটেরটার সাথে সমান হবে। সো ওইখান থেকে আমরা দুইটা ইন্ডিভিজুয়াল ইকুয়েশন পাচ্ছি, এই দুইটাকে আমরা ডিভাইড করে দিব। হ্যাঁ, এখানে অ্যাঙ্গেল বোধ হয় অ্যাঙ্গেল টু দা, এটা কি অ্যাঙ্গেল টু দা ভার্টিক্যাল? হ্যাঁ, অ্যাঙ্গেল টু দা ভার্টিক্যাল নেওয়া হয়েছে আর কি। সো এই অ্যাঙ্গেলটা যদি থেটা হয়, তাহলে ভার্টিক্যালটা কি টি কস থেটা হবে, আর এই পাশেটা বোধহয় টি সাইন থেটা হবে নাকি? এই জন্য টি সাইন থেটা ইকুয়ালস টু এফ আর হ্যাঁ, টি হ্যাঁ। কস থেটা ইকুয়ালস টু ডাব্লিউ। সো দুইটা ইকুয়েশন, দুইটাকে ডিভাইড করলে যেটা হবে, সাইন বাই কস করলে ট্যান হবে, আর এই টেনশন টেনশন কাটা যায় আর কি। আর এদিকে এফ বাই ডাব্লিউ হয়। সো এখান থেকে তুমি যদি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সও জানো আর যদি পার্টিকেলের ওয়েট জানো, তাহলে অ্যাঙ্গেল বের করা সম্ভব যে তোমার এই পার্টিকেলটা কতটুকু অ্যাঙ্গেলে সাসপেন্ডেড আছে। ঠিক আছে? হ্যাঁ। আর ওই অ্যাঙ্গেল যা হবে, বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি, থেটা যদি ওটা হয় তাহলে এটাও থেটা না, অল্টারনেট অ্যাঙ্গেল, মানে এই যে এভাবে যে এভাবে যে এভাবে গেছে। সো এটা যদি থেটা হয় তাহলে এটাও কি থেটা। হ্যাঁ। এই জন্য আমরা টেনশনকে কম্পোনেন্ট করার সময় ওটাকে অ্যাঙ্গেল ধরে আমরা কস থেটা আর সাইন থেটাটা ডিসাইড করছিলাম। এই ক্যালকুলেশনটা কি বুঝতে পারছি? এটা কি ক্লিয়ার? জি ভাইয়া, বুঝছি।